স্টার্ট। স্যার, গতকাল যে বিএলও ডিউটি মামলা মেনশন হলো, সেই মামলা কি হতে চলেছে বা এর ব্যাকগ্রাউন্ড কি একটু বিস্তারিত জানাবেন? দেখুন, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বুথ লেভেল অফিসারের এনগেজমেন্ট, যে অ্যাপয়েন্টমেন্টগুলো ইস্যু হচ্ছে, এতে এটার ভিত্তি কোথায়? এটার ভিত্তি হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা স্টেটের, মানে যেখানে যেখানে আগামীতে ভোট আছে সে সমস্ত স্টেটের যেটা চিফ ইলেকটোরাল অফিসার, তাদেরকে নির্দেশিকা জারি করলো হচ্ছে গত জুন মাসের 5 তারিখ, 2025 সালে জুন মাসের 5 তারিখে নির্দেশিকা জারি করে বললো যে তুমি বুথ লেভেল অফিসার এনগেজ করো। তার পরিপ্রেক্ষিতে ইলেকটোরাল অফিসার যারা, চিফ ইলেকটোরাল অফিসার যারা, তারা বিভিন্ন জেলাভিত্তিক যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে তাদেরকে নির্দেশিকা পাঠালো যে আপনারা এবার বুথ লেভেল অফিসার নিযুক্ত করুন। এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি ইলেকশন রেজিস্ট্রেশন অফিসাররা বুথ লেভেল অফিসারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্দেশিকা, সেটাকে যদি আমরা ফার্স্ট নির্দেশিকা ধরি, সেখানে কাদের কাদের বুথ লেভেল অফিসার হিসেবে নেওয়ার কথা বলা হয়েছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের মামলার কেন করছে আমরা মামলাটা সেটা বোঝা যাবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যে সমস্ত কর্মীদেরকে নেওয়ার কথা বলেছে, সেখানে কিন্তু শিক্ষকদের কথা মেনশন নেই। সেখানে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কথা মেনশন আছে, কিন্তু শিক্ষকদের কথা সেভাবে মেনশন নেই। এবার এইটাই কি একমাত্র নির্দেশিকা? সেটা কিন্তু নয়। তার আগে নির্দেশিকা অবশ্যই আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা ডিটেল গাইডলাইন আছে, সেই গাইডলাইনে শিক্ষকদের কথা মেনশন আছে। কিন্তু পাশাপাশি সেই গাইডলাইনে এটাও মেনশন আছে যে শিক্ষকদের যতটা কম সংখ্যক নেওয়া যায় সেটা চেষ্টা করা। অর্থাৎ শিক্ষকের একাডেমিক কাজে এবং স্কুল রিলেটেড কাজে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা বাধা সৃষ্টি না হয়, সেইটা কিন্তু বিএলও হিসাবে তাকে এনগেজ করার সময় সংশ্লিষ্ট আধিকারিককে মাথায় রাখতে হবে যে একে যে আমি নিচ্ছি, এর ফলে কি স্কুলটা কোনোভাবে হ্যাম্পার করতে পারে। কারণ এর সূত্রপাতটা আজকের নয়, অনেক আগে 2007 সালে সুপ্রিম কোর্টের একটা মামলা, তার নির্দেশের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস সেন্ট মেরি। সেই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলেছিল যে ইলেকশন ডিউটিতে শিক্ষকদের নিযুক্ত করতে গেলে শুধুমাত্র সেটা ছুটির দিনে হতে হবে এবং সেটা একাডেমিক আওয়ার্সের মধ্যে হওয়া চলবে না। এবার তার প্রেক্ষিতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা নির্দেশিকা গাইডলাইন পাবলিশ করে নতুন করে এই যে সেকশন 27 অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই রাইট টু এডুকেশন অ্যাক্টের 27-এর ক্লজটার একটা ইলাবোরেট ব্যাখ্যা দেয় এবং বলে দেয় যে কোন কোন অবস্থাতে শিক্ষকদেরকে বুথের, মানে এই যে বুথ লেভেল অফিসার বা ইলেকশন পারপাসের কাজে নেওয়া যাবে না। সেটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টেরও একটা নির্দেশিকা আছে 2010 সালে সেটা। এবং তারপর 2022 সালে এসেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন গাইডলাইন পাবলিশ করলো, তখনও কিন্তু বলে দিল যে শিক্ষকদেরকে একবারেই কম নিতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন বুথ লেভেল অফিসার নিযুক্ত যখন করা হচ্ছে, তাতে সব থেকে বেশি যেটা প্রাণিধানযোগ্য হচ্ছে সেগুলো হচ্ছে শিক্ষক। মানে অন্যান্য পেশার লোকদের, যারা অন্যান্য পেশার এমপ্লয়ি, তাদেরকে তো নেওয়াই হচ্ছে না। এবং ঘুরে ফিরে শিক্ষক বা স্কুল রিলেটেড কাজের সঙ্গে যারা জড়িত, পঠন পাঠনের সঙ্গে যারা জড়িত, তাদেরকে নেওয়া হচ্ছে। এবার যদি এই অ্যাপয়েন্টমেন্টগুলো এরকম মেনশন থাকতো অ্যাপয়েন্টমেন্টগুলোতে যে ছুটির দিনে তোমাকে এই কাজটা করতে হবে, এই থেকে এই সময় তোমার কাজ, ছুটির দিনে তুমি কাজ করছো বলে তোমাকে কম্পেনসেট করার জন্য আরেকটা আমি তোমাকে ছুটি প্রোভাইড করব, তোমার এই কাজের জন্য এই সাম্মানিক দেওয়া হবে, এগুলো যদি স্পেসিফাই করা থাকতো তাও একটা যুক্তিগ্রাহ্য কথা হতো যে হ্যাঁ, এটা ছুটির দিনে আমাকে এই কাজগুলো করতে হবে। এরকম কোনো নির্দেশিকা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলোতে নেই। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা যেগুলো পাচ্ছি সেগুলো বিভিন্ন রকমের, কোনো কোনো ক্ষেত্রে কি কি কাজ করতে হবে তার একটা ডিটেলস গাইডলাইন দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে আবার তাও নেই। একদম ব্লাইন্ড অ্যাপয়েন্টমেন্ট যাকে বলে, যে এই তোমাকে এনগেজ করে দেওয়া হলো। এবার এনগেজ করে দেওয়া হলো, আমাকে কাজটা করতে হবে, তাহলে আমাকে তো এটাও মাথায় রাখতে হবে যে আমার স্কুল যেটা আমার রেগুলার ওয়ার্ক, সেটা যাতে আমার সমস্যা না হয়। কারণ রাইট টু এডুকেশন অ্যাক্টের যা ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট যেটা, সেটাকে তো আমাদেরকে মাথায় রাখতে হবে, শিক্ষকরা তো আছেই তার জন্য। তো যে কাজগুলো ওখানে দিয়ে দেওয়া হচ্ছে, হাউস টু হাউস সার্ভে, বিএলএ মিটিংয়ের সময় উপস্থিত থাকা, অ্যাডিশন ডিলিশনের জন্য অন স্পট ইনকোয়ারি করা,
তারপরে যদি কারো ডিলিশনের জন্য শুনানি হয় সেই শুনানিতে উপস্থিত থাকা, এই কাজগুলো একজন শিক্ষক স্কুল করার পরেও কখন করবে? কারণ তার তো একটা 10টা 4টে স্কুল আছে, তারপরে কখন করা সম্ভব? আর যদি করে তাহলে তো সে রাতের দিকে গিয়ে করতে হবে, সেটা কি করা আদৌ কি গ্রহণযোগ্য? তা তো নয়। এবং সেই ব্যাপারে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলোর কোনো স্পেসিফিকেশন মেনশন করছে না কেন যে এই কাজগুলো এই দিনে করতে হবে? এই কাজগুলো ছুটির দিনে কোনোভাবেই করা সম্ভব নয়, এবং ছুটির দিনে কোথাও কোনো হিয়ারিংও হয় না। এই যে হিয়ারিং এর সময় উপস্থিত থাকতে বলছে, ছুটির দিনে কি হিয়ারিং এর জন্য ব্লক অফিস খুলে রেখে দেবে বা সাব ডিভিশনাল অফিস খুলে রেখে দেবে? তা তো নয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের দেখানোর জায়গা কোর্টকে, যে আমাকে ইলেকশন পারপাসের কাজ আমি করবো না এটা আমি বলছি না, কারণ আমি এটা বলতে পারি না যে ঠিক আছে আমাকে ইলেকশনের জন্য ইলেকশন আর্জেন্টের কাজ হলে আমি করছি, কিন্তু ঘটনা হচ্ছে সেই যে আমার এনগেজমেন্টটা সেগুলো সুপ্রিম কোর্টের দেওয়া যে গাইডলাইন সেটা কি ফুলফিল করছে? সেটাকে তো মাথায় রাখতে হবে। সেগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন সেটা কি ফুলফিল করছে? আমাদের উত্তর হলো করছে না। কারণ ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে রিসেন্ট যে নির্দেশিকা যার ভিত্তিতে এনগেজমেন্টগুলো হচ্ছে সেটাকেই ভায়োলেট করছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। কারণ সেখানেও বলা হয়েছে শিক্ষকদের কথা বলাই নেই সেখানটাতে। সেখানে বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল সার্ভিস হোল্ডার, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, আদার সার্ভিসদের থেকে বলা হয়েছে নেওয়ার কথা, কিন্তু এখানে সব বাদ দিয়ে দেখা যাচ্ছে শুধু শিক্ষকদেরকেই নেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কোর্টের কাছে তুলে ধরার উদ্দেশ্য। এই কাজগুলো যদি আমি করি তাহলে স্কুলটা বন্ধ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটা স্কুলে ছাত্রছাত্রী প্রায় 300 জন, সেখানে শিক্ষক মাত্র 4-5 জন। তার মানে পিপুল টিচার রেশিও সেটা এমনিতেই ভায়োলেট করছে। তারপরে আবার দুটো শিক্ষককে তার মধ্যে বিএলও ডিউটি দিয়ে দিচ্ছে, মানে চাইছে যে স্কুলগুলো প্রকারান্তরে বন্ধ হয়ে যাক। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকম উদাহরণও পাচ্ছি যে হেডমাস্টার মশাই তাদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচার দেখিয়ে ডিউটি দেয়। হেডমাস্টার যদি একটা স্কুলের হেড টিচারকে নিয়ে নেওয়া হয় তার মানে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটাও বসে যাবে, মিড ডে মিল সংক্রান্ত কাজ বা এই সমস্ত অনেক কাজ একটা হেডমাস্টারকে করতে হয়। তো এইরকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই এই এনগেজমেন্ট গুলো করে দেওয়া হচ্ছে। তারপরে আবার যদি কেউ যদি এটা করতে রিফিউজ করছে বা যদি একটা ব্যাখ্যা চাইছে যে আমাকে কিভাবে করতে হবে, এটা একটা নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হোক ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের তরফ থেকে, তার বদলে জুটছে কপালে হচ্ছে শোকজ। এবার শোকজের রিপ্লাই আমরা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দেওয়া সত্ত্বেও সেকেন্ড শোকজ করা হচ্ছে, দিয়ে বলছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এই সমস্ত ব্যাপারগুলো আমার মনে হচ্ছে যেটা যে মানে ইলেকশনের জুজু দেখিয়ে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। কারণ এইভাবে টিচারদেরকে নেওয়া যায় না, নিতে হলে তোমাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন ফলো করেই নিতে হবে। সেইটাই হচ্ছে আমাদের মামলার বিষয়বস্তু। আমরা এখানটাই কোর্টকে সেটাই দেখাতে চেয়েছি। যেমন আমি আবার যেটা আগে বললাম যে আমাকে যদি নিতে হয়, শিক্ষককে যদি নিতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে গাইডলাইন ফ্রেম করেছে সেই ফ্রেম ওয়ার্কের মধ্যে তোমাকে নিতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেগুলো মেনশন করা থাকা উচিত আছে। এবং আমাকে তার পাশাপাশি আমি যে যদি ছুটির দিনেও কাজ করি তার পরিবর্তে আমাকে কম্পেনসেটারি কোনো লিভ তুমি দিচ্ছ কিনা সেটা জানাতে হবে। এবং তার পাশাপাশি আমাকে অনারাম কি দেওয়া হচ্ছে, কি সাম্মানিক দেওয়া, কারণ যারা বিএলওর কাজ এর আগে করেছেন সেই তাদের ক্ষেত্রে যা সাম্মানিক দেওয়া হয় সেটা আপনার মিনিমাম ওয়েজের থেকে অনেকটাই কম, যেটা আমরা অতীত উদাহরণ পাচ্ছি। তো এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয়েছে আমাদের যে কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন আছে, যে কারণে মামলাটা করা হয়েছে। এবং আমরা আশাবাদী যে কোর্ট এ ব্যাপারে নিশ্চয়ই সদর্থক ভূমিকা নেবে, নাহলে স্কুলগুলো কিন্তু পুরোপুরিভাবে বসে যাবে যা অবস্থা।